অনুরোধবাবু ফোনে পেলেন মাকে? না কৃষ্ণা, এখনো মাকে কন্ট্যাক্ট করতে পারছি না। আমি তো বুঝতেই পারছি না। মা তো বললো আমায় ইনফর্ম রাখবে। আমিও বুঝতে পারছি না অনুরোধবাবু, আমারও খুব চিন্তা হচ্ছে। মেজু জেঠু যদি কোনোভাবে কি হলো কৃষ্ণা, চুপ করে গেলি কেন? যা বলছিলি বল। না না দিদি ভাই, তুমি বলো না, তুমি কি বলতে এসেছো? না কৃষ্ণা, আগে তোরা যেটা নিয়ে আলোচনা করছিলি সেটা কন্টিনিউ কর। আমি জানি কৃষ্ণা, তোরা আমার বাবাকে নিয়ে আলোচনা করছিলি। দিদি ভাই, তুমি কি আমাকে... তোদের কি মনে হয় আমি নিজেও অন্যায় করি আর অন্যের অন্যায়কেও সাপোর্ট করি, তাই তো? কৃষ্ণা, আমি সবই জানি আমার বাবা কি কি করেছে। অশোক চৌধুরী আমার জন্মদাতা বাবা হতে পারে, কিন্তু নিখিল চৌধুরী আমার আসল বাবা। আর আমার পাপার যে ক্ষতি করবে, সে আমার যত আপনই হোক না কেন, আমি কোনোদিনই তার পাশে দাঁড়াবো না। কৃষ্ণা, একটা কথা মনে রাখিস, ওই মানুষটা কিন্তু তোর আগে আমার বাবা। কৃষ্ণা, আমি আমার জন্মদাতা বাবাকে কোনোভাবেই সাপোর্ট করব না। আমি কাম্মার পাশেই দাঁড়াবো। থ্যাংক ইউ দিদি ভাই, এই সমর্থনটার খুব দরকার ছিল। আচ্ছা অনিরুদ্ধ, আমরা এখন আশ্রমে যেতে পারি না? সৃজনী, সেটা খুব একটা সেফ হবে না। আরো বড় কোনো গন্ডগোল হয়ে যেতে পারে। তাই জন্যই তো কথা ছিল যে মা ওখানে একা যাবেন। যদি কোনো এমার্জেন্সি হয় উনি কল করবেন, আমরা পুলিশ নিয়ে যাব। কিন্তু কাম্মা তো ভাবেনি আমি তোমাদের দলে আছি। আমি তোমাদের সাথে থাকলে তোমাদের কোনো ভয় নেই। তাছাড়া আমি অশোক চৌধুরীর মেয়ে, আমি আশ্রমে ঢুকতে চাইলে আমাকে কে আটকাবে? চলো আমরা আশ্রমে যাই। শিবা আর কাম্মাকে আমাদেরকেই খুঁজে বার করতে হবে। এই যে খোকা, খাবার এনেছি। মুখের সামনে খাবার পাচ্ছ, খেয়ে নাও। এই আমাদের দেখছো তো সারাদিন কত চব্য করে তারপরে দুবেলা খাবার জুটছে। কি ভেবেছোটা কি? খাবার দাবার না খেয়ে
আমাকে মহারাজের কাছ থেকে ঝাড় খাওয়াবে? এই যে একটা হাত খুলে দিলাম, চুপ করে খেয়ে নাও। বাবু খেয়েছেন কিনা আবার রিপোর্ট করতে হবে। দাঁড়াও দাঁড়াও দেখি, জড়াও জলটা দিয়ে। হ্যাঁ, ও ও একটু টেনে দি, দাঁড়াও। রিপোর্ট তো করবে বাচ্চাদন, কিন্তু কি রিপোর্ট করবে সেটা কে ঠিক করবে? আমি ঠিক করব। আমাকেই সব ঠিক করতে হবে। এই মহিলাকে তো সরাতেই হবে। এই সারাক্ষণ আমার উপর চোখ রেখে বসে আছে কেন কে জানে। নিজেই এরকম পাহাড়ায় থাকলে শিবাকে কি করে খুঁজে বার করবো আমি? তোমার মতলবটা কি বলো তো? তুমি ঘুরছো ফিরছো আর মিটমিট করে আমার দিকে তাকাচ্ছ। আমি সঙ্গে এসেছি বলে অসুবিধা হচ্ছে বুঝি? যেটা করতে এসেছো সেটা করতে পারছো না, তাই তো? না গো দিদি, তুমি থাকলে আমার কি আর অসুবিধা হবে বলো? তাহলে তোমার মতলবটা কি আমাকে খুলে বলো তো? কোন ধান্দায় এসছো তুমি? সত্যি করে বলো। বাগানে ঘুরছো ফিরছো আর টেরিয়ে টেরিয়ে আমাকে দেখছো। থাকা খাওয়ার জন্য এখানে এসেছো নাকি পেটে পেটে অন্য মতলব আছে? এসব কথা কেন বলছো গো? আমাকে দেখি কি তোমার এরকম মনে হয় বলো তো? দেখো দিদি, জীবনে তো কম ওঠা পড়া দেখলাম না, কম ধান্দাও কিছু দেখলাম না। এখন শুধুই ঠাকুরের নাম নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই গো। আর তুমি আমাকে এরকম সন্দেহ কেন করছো বলো তো? আমি কি এরকম কিছু করেছি? হ্যাঁ, সে আমি কি করে জানবো? তুমি কোনো উল্টোপাল্টা কাজ করে এসেছো নাকি এখানে এসে কোনো উল্টোপাল্টা কাজ করতে চাও? যাই হোক না কেন, তোমাকে আমার ঠিক সোজা সাপটা মানুষ মনে হচ্ছে না। এমনি এমনি তার চুলে পাক ধরেনি, আমি দেখলেই বুঝতে পারি আসল মানুষটা কেমন। না গো দিদি, এই তোমাদের মতো দুটো ভাতের আশাতেই আমি এখানে এসেছি। আর এই অশোকানন্দ মহারাজ তো মহান মানুষ গো। মাথার উপরে ছাদ দিচ্ছেন, পেটে খাবার দিচ্ছেন, উনি মহান মানুষ গো দিদি। আর কতদিনই বা বাঁচবো বলো তো? এই যে কটা দিন আছে আমরা না হয় সবাই মিলে মিলেমিশেই থাকবো। কি বলো গো দিদি? তোমার কি অসুবিধা হবে বলো তো?
তাতে অসুবিধাটা কিছু নেই, কিন্তু আমার মনের ভেতর থেকে খটকাটা কিছুতেই যাচ্ছে না। খটকা তো আমার মন থেকেও যাচ্ছে না। এই যে আশ্রমের চারিদিকে এত কড়া নিরাপত্তা, সেটা যদি শিবাকে এখানে রাখা হয়েছে বলে করা হয়ে থাকে, তাহলে শিবা কোথায়? এখানকার অনেক ঘরই তো দেখলাম, তখন শিবাকে পেলাম না কেন? কোথায় গেল? ছেড়ে ছেড়ে মহারাজের কাছে যে ঝাড় খেতে হবে এবারে। উফ, আসলে দিদি দেখো, একটা উদ্দেশ্য তো আছেই আমার, সেই জন্যই তো এদিক ওদিক দেখছি। বলো, তোমার কাছে টাকা আছে? তোমার উদ্দেশ্যটা কি বলো দেখি। আসলে আমার না খুব আচার খেতে ইচ্ছা করছিল, জানো তো। বলছি শোনো না, তুমি এই আচার জোগাড় করতে পারবে এই টাকাটা দিয়ে? তাহলে আমরা দুই বোন মিলে আচার খাবো। হ্যাঁ, তুমি আচার খাবে, আবার আমাকেও দেবে? হ্যাঁ দেবো গো, দেবো। আস্তে আস্তে, আসলে এই কাজকর্ম করে দুটো টাকা জমিয়েছিলাম। দেখো, ভাতের জোগানের জন্য যদি টাকাটা খরচ করে ফেলি, তাহলে তো খুব তাড়াতাড়ি খরচ হয়ে যাবে, বলো। আমি ভাবলাম ভাতের জোগান যেমন এখান থেকে হচ্ছে হোক। দেখো, আমাদের শখ আহ্লাদ শোনার মতো তো আর কেউ নেই, তাই ভাবলাম এই টাকাটা দিয়ে আমরা না হয় টুকিটাকি কিছু কিনে খাবো। হ্যাঁ, ও দিদি, তুমি আচার খাবে তো? খাবো তো, কতদিন আমসি খাইনি। আর আর বলছি শোনো না, এই আচার কিন্তু তোমার আর আমার জন্য, আর কারোর জন্য না। না না, কাউকে বলবো না, সব লুটে পুটে খাবে। আমি যাই, গার্ডকে দিয়ে নিয়ে আসি। তাই করো। দেখো, তুমি এখানকার পুরনো লোক, তুমি বলে টলে দিলে নিশ্চয়ই নিয়ে এসে দেবে। আমি তাহলে যাই, গার্ডকে দিয়ে আচার নিয়ে আসি। তুমি কিন্তু এখানেই থাকবে, আমি যাব আর আসবো। আর বলছি শোনো না, আজকে তো আচার নিয়ে আসবে, আর তুমি বলে রাখবে কাল যেন আইসক্রিম এনে দেয়। হ্যাঁ, তাহলে আমরা ওই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দুজন মিলে বসে বসে খাবো, কেমন? ও বাবা, তোমার মনে মনে এত? আমি ভেবেছিলাম তুমি মোটেই ভালো নও। তুমি কি লক্ষ্মী গো, আমাকে আচার খাওয়াবে, আইসক্রিম খাওয়াবে, আবার কত কি খাওয়াবে। না না বাপু, তুমি এখানেই থাকো। তোমার কাছে আরো টাকা আছে? আরো কিছু টাকা আছে। দেখো, এখানে তো অনেক দিন থাকবো, এবার থেকে এখানেই থাকবো, দুজন মিলে খরচ করবো। হ্যাঁ, আমি তোমাকে এত বকাবকি করলাম, কত সন্দেহ করলাম, আর সেই তুমি আমাকেই খাওয়াবে? দেখো, সারা জীবন তো অন্যের জন্য অনেক ভেবেছি, এবার না একটু নিজের শখ আহ্লাদই পূরণ করি। আর
তুমি আমাকে বকেছো, সন্দেহ করেছো, তো কি হয়েছে? তুমি তো আমাকে নিয়ে বেরিয়েছো বলো, আর এই যে এখন আবার আচারও নিয়ে আসবে। হ্যাঁ, এটা আমার জন্য কে করেছে বলো? আর নিজের জীবনের শখ আহ্লাদ পূরণ করার জন্য তো একজন বন্ধু চাই নাকি? তুমি আমার সেই বন্ধু গো দিদি। ঠিকই তো, ঠিক আছে ঠিক আছে, তুমি যেমন বলছো আমি তেমনটি করব। তোমার উপর আমার একটু রাগ নেই। আমি তবে যাই, গার্ডদের 2-10 টাকা ঘুষ দিয়ে আমি আচারের ব্যবস্থা করি। যাও যাওয়ার আর চিন্তা করো না গো, আমি এখানেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাই তাহলে। হ্যাঁ। উফ, যাক বাবা, বুড়িটাকে এই বাহানায় সরানো তো গেছে। মন্দিরের দিকটা এই ফাঁকে একবার দেখে আসতে হবে, আগে তো দিকটা দেখাই হয়নি। এ কি, ওরা এখানে কি করছে? অনিরুদ্ধ বাবু, আমরা কোনো ভুল করছি না তো? মেজ জেঠু যদি কোনোভাবে জানতে পারে আমরা এখানে আছি, তাহলে তো সন্দেহ করবে যে মাও এখানে আছে। কৃষ্ণা, আমরা কোনো ভুল করছি না। বাবা যদি কোনোভাবে সাডেনলি মিট হয়ে জিজ্ঞেসও করে, আমি বলবো আমি তোদেরকে এখানে এনেছি। আর তাছাড়া কৃষ্ণা, বোঝার চেষ্টা করো, এই অবস্থায় যদি আমরা এইটুকু রিস্ক না নিতাম তাহলে তো আমাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। মায়ের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হচ্ছে না, মা সেফ আছে কি নেই তাও তো জানতে পারছি না। না, আর সবাই তো জানে যে খাম্মা গ্রামের বাড়িতে, ওখানে তো এমনিতেও নেটওয়ার্ক থাকে না, তাই না? হ্যাঁ, উফ, ওরা আবার এখানে কেন আসতে গেল? কেউ দেখে ফেললে তো সন্দেহ করবে। সবাই তো বুঝে যাবে ওরা আমাদের বাড়ির লোক, কারণ মুন্নি ওদের সঙ্গে আছে। নিশ্চয়ই মেজে দাদার মেয়ে হিসেবে এখানকার সবাই ওকে চেনে। ওই তো মা। কৃষ্ণা আসতে, তুই কি বোকা নাকি? চল। যাক তাহলে, আপনি সেফ আছেন, আপনার খবর পাচ্ছিলাম না বলে আমাদের কত চিন্তা হচ্ছিল বলুন তো। অনিরুদ্ধ, তোমরা সবাই এখানে কেন এসেছো? মা, আমরা তো আপনাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছিলাম না। আপনি তো নতুন নাম্বারটা দেবেন বলেছিলেন, ওটাও দেননি। অনিরুদ্ধ, সেসব পরে হবে, এখন মা, দিদিভাই আমাদের সঙ্গেই আছে। দিদিভাই বলেছে মেজো জেঠু যা যা করেছে সব ভুল। মা, এই কাজেও আমাদের সঙ্গেই আছে। হ্যাঁ কাম্মা, আমি ওদেরকে এখানে নিয়ে এসেছি যাতে কেউ ওদেরকে কিছু বলতে না পারে। মানে সত্যি, এই যে তুমি ঠিকঠাক পথ বেছে নিতে শিখেছো, এটা দেখেই বুঝতে পারছি সত্যি তুমি তোমার পাপার শিক্ষায় বড় হয়েছো। আমাদের মনে ছেলে মানুষই করতে পারে, কিন্তু অন্যায় করতে পারে না। সত্যি আজ তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। জানি কাম্মা, কাম্মা আমি অনেক অন্যায় করেছি, কিন্তু অশোক চৌধুরীর মেয়ে হিসাবে ওনার পাপের প্রায়শ্চিত্তটা আমাকেই করতে হবে। সত্যি দেখতে দেখতে তোরা সত্যি অনেক বড় হয়ে গেছিস। অনিরুদ্ধ বাবা, বলছি শোনো, এবার তুমি ওদেরকে নিয়ে বাড়ি যাও কেমন? এবার এখানে থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। মা, আপনি আমাদের ফোন কেন রিসিভ করছেন না? আপনি নতুন নাম্বারটা আমাদের দিয়ে দিন, তারপর আমরা চলে যাই। সেটা সম্ভব না অনিরুদ্ধ, আমার কাছে যে ফোন আছে সেটা এরা ধরে ফেলেছে। মাম,
এ তুমি কি বলছো? তারপর কি হয়েছে? তারপর আর কি, ফোনটা আমি কুড়িয়ে পেয়েছি বলে অনেক কষ্টে ম্যানেজ করেছি। এই কৃষ্ণা, তুই ফোনটা এনেছিস না তোর? হ্যাঁ আছে তো। দে, এটা আমাকে দে। না, আর এই ফোনটা আমি আমার কাছে রাখছি। হ্যাঁ মা, সেটাই ভালো। এই ফোনটা সেফলি রাখবেন যাতে আমরা আপনাকে কন্ট্যাক্ট করতে পারি। বলছি অনিরুদ্ধ, তোমাদের ঠাম্মির শরীর এখন কেমন আছে? মানে ডাক্তার কি ডাকতে হয়েছিল? আর কাম্মা ঠাম্মি হসপিটালে। কি? মা শোনো না, ডক্টর বলেছে ঠাম্মির অবস্থা খুব খারাপ, যে কোনো সময় কোমায় চলে যেতে পারে। মা, ডক্টর বলেছেন আরো কিছু টেস্টের পর বোঝা যাবে বিষয়টা কি। বড় জেঠু মেজে জেঠু তুমি বাড়িতে ছিলে না বলে অনেক প্রশ্ন তুলেছে। বলেছে ঠাম্মির শরীরের এরকম অবস্থার জন্য তুমি দায়ী মা। কৃষ্ণা, তুই তো জানিস ওরা এরকম কথাবার্তা কেন বলছে। আর বাবা নিজেই ভয় আছে কাম্মা বাবার কীর্তি ধরে ফেলবে। কিন্তু কিন্তু মায়ের অবস্থা হঠাৎ করে কি করে এরকম হয়ে গেল? মা, ঠাম্মির যা বয়স তাতে হার্টের কোনো অসুখ হওয়া একদমই অস্বাভাবিক নয়। এর জন্য আপনি কোনোভাবেই নিজেকে দায়ী ভাববেন না।